নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে শেয়ার করে নেব সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে আগামী 27 তারিখে যে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটির হিয়ারিং রয়েছে, সেই মামলাটির মেইন কজ লিস্ট প্রকাশিত হয়েছে। সেই মেইন কজ লিস্টে দেখা যাচ্ছে মামলাটিকে 29 নম্বর সিরিয়ালে রাখা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে 29 নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে। এখানে মামলাটির টোটাল ডিটেলস, কারা কারা পিটিশনার রয়েছে, কোন বিচারপতির বেঞ্চে রয়েছে এবং এর সঙ্গে কতগুলি মামলার ট্যাগ রয়েছে, সেই সমস্ত কিছু দেখো এখানে দেওয়া রয়েছে। তো এখানে যে বিষয়টা সবথেকে বেশি চিন্তার এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যে জানুয়ারির 7 তারিখে এই মামলাটির একটা হিয়ারিং ডেট পড়েছিল, কিন্তু সেই দিন মামলাটির হিয়ারিং হয়নি। তার কারণ ছিল যে যেহেতু দুজন বিচারপতির বেঞ্চে মামলাটির হিয়ারিং শুরু হয়েছিল, তো সেই 7 তারিখে 3 জন বিচারপতি ছিলেন। ফলত যেহেতু আরেকজন অতিরিক্ত বিচারপতি ছিলেন, তাই তাকে আবার প্রথম থেকে মামলাটি শুনতে হবে বলে সেই দিন মামলাটির হিয়ারিং হয়নি। তো এই 27 তারিখেও কিন্তু দেখো এখানে পরিষ্কার দেখা যাচ্ছে 3 জন বিচারপতি রয়েছেন। চিফ জাস্টিস রয়েছেন আমাদের, এবং কেভি বিশ্বনাথন রয়েছেন, এবং জাস্টিস সঞ্জয় কুমার রয়েছেন। তো যদি এই 3 জন বিচারপতি এই মামলাটি যখন হিয়ারিংয়ের জন্য উঠবে, সেই সময় পর্যন্ত যদি এই 3 জন বিচারপতি থাকেন, তাহলে কিন্তু মামলাটি শুনানি হওয়ার সম্ভাবনা 27 তারিখেও থাকছে না। তো সেটাই কিন্তু একটা প্রবল অনিশ্চয়তা এখন দেখা দিয়েছে। যেহেতু আগের দিনও সেম জিনিসই হয়েছে, আগের দিনও বিচারপতি বলেছিলেন মামলাটি শুনবেন, কিন্তু কজ লিস্ট প্রকাশিত হওয়ার পর তখন বিচারপতি তিনি হাত তুলে নিলেন। তিনি বললেন যে না, যেহেতু 3 জন রয়েছি তাহলে কি করে হবে। তো 27 তারিখেও যদি সেটা হয় তাহলে কিন্তু মামলাটি আবারও পিছিয়ে যাবে, এবং এটাই স্বাভাবিক। 7 তারিখের থেকে আমরা যদি শিক্ষা নিই তাহলে দেখব যে 27 তারিখেও একই জিনিসের পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু এইরকম একটা সেন্সিটিভ মামলায় এইটা কিন্তু হওয়া ঠিক নয় বা হওয়া উচিত নয়। সেটা নিশ্চয়ই প্রধান বিচারপতি ভেবে দেখবেন, বা এই বিষয়টাকে অন্য কোনোভাবে হ্যান্ডেল করা যায় কি না, বা এই মামলাটি শুনানির আগে কোনো একজন বিচারপতি যদি অন্য কোনো বেঞ্চে গিয়ে বসে যান, সেক্ষেত্রে কিন্তু আবার 2 জন বিচারপতি শোনার সুযোগ তৈরি হবে। তো সেটা আগামী 27 তারিখেই বোঝা যাবে, তার আগে কিন্তু বোঝার কোনো উপায় নেই। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা পেপার কাটিং। পেপার কাটিংটা আমি পড়ছি, তোমরা শোনো। টুকে পাশ করে জজ হলে তবেই এমন রায় হয়। ব্রিফলেস আইনজীবী ছিল দেবাংশু, ব্যাকডোর দিয়ে জজ হয়েছে। তো এরপরে নিচের হেডিংটায় কি লেখা রয়েছে দেখো। নির্বোধ বিচারক, আমি নিশ্চিত সুপ্রিম কোর্টে গেলে এই রায় টিকবে না। কয়েকজনের দুর্নীতির জন্য সবাইকে শাস্তি দেওয়া যায় না। বিচারপতিরা কি এত দুর্বল হয়ে গেলেন যে তারা চাল আর কাকর বাছার শক্তি হারিয়ে ফেলেছেন? আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি 26,000 পরিশ্রম করে শিক্ষকরা হকের বেতন পেয়েছেন, ফেরানোর প্রশ্নই ওঠে না। তো এটি একটি পেপার কাটিং, যে পেপার কাটিংটি আমি ফেসবুক পেজ থেকে পেয়েছি। তো তোমরা বুঝতেই পারছো, এটা কিন্তু সম্পূর্ণভাবে 26,000 চাকরি বাতিল মামলা সম্পর্কে মন্তব্য করেছেন আমাদের রাজ্যের একজন বরিষ্ঠ আইনজীবী অরুণাভ ঘোষ। এবং তার যে এই মন্তব্য কিন্তু নতুন নয়। বিচারপতিদের আক্রমণ করার তার যে মানসিকতা, সেটা আমরা অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও দেখেছি। তিনি অভিজিৎ বাবুকেও গালিগালাজ করেছেন একাধিকবার, হ্যাঁ, মিডিয়ার সামনেও করেছেন, এবং এক্ষেত্রেও দেখছি। অর্থাৎ কি না, যে রায়গুলো রাজ্য সরকারের বিপক্ষে যাচ্ছে সেই সমস্ত বিচারপতিদের ইনি ধরে ধরে অপমান করছেন। এতদিন দেবাংশু বসাককে তার খারাপ মনে হয়নি, তাকে টুকে পাস করা মনে হয়নি। যেই দেবাংশু বসাক প্যানেলটি বাতিল করে দিলেন, অর্থাৎ রাজ্য সরকারের কিছুটা বদনাম হলো, সাথে সাথে দেবাংশু বসাকের বদনাম করা শুরু করলেন। এবং একজন আইনজীবী হিসেবে তার স্পর্ধা হয় কি করে যে একজন বিচারপতিকে তিনি টুকে পাস বলতে পারেন। এটা অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রেও তিনি এরকম আচরণ করেছেন। আমি জানি না আইনে কি প্রভিশন আছেন একজন বিচারপতিকে সরাসরি এইভাবে আক্রমণ করা যায় কি না। তো যাই হোক বন্ধুরা, যেসব আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু এইভাবে, এর আগেও আমরা দেখেছি রাজাশেখর মান্থার এজলাস ঘেরাও, তাকে কোর্টে ঢুকতে দেবে না, এরকম নানা রকম পোস্টারিং তার বিরুদ্ধে এরা করে চলেছে। কিন্তু বিষয়টা হলো, সত্য কখনো চাপা থাকে না। তারা যদি দুর্নীতি না করতো তাহলে মামলাটা আজকে এতদিন ধরে ঝুলে থাকতো। যাই হোক, এই মামলাটির মেরিট অবশ্যই আছে, এবং সেক্ষেত্রে আগামী ভবিষ্যতে হয়তোবা মামলাটা পুরোটাই প্যানেলটা বাতিলের দিকেই এগোচ্ছে এখনও পর্যন্ত। কারণ এসএসসির চেয়ারম্যান কিন্তু বলে দিয়েছেন যে এর বাইরে যদি দুর্নীতিগ্রস্ত থাকে সেই বিষয়ে আমরা নিশ্চিত নই। তো সেখানে যে সবথেকে ভালো সেগ্রিগেশন করতে পারতো সে যখন হাত তুলে দিয়েছে, সেখানে কিন্তু আশঙ্কা একটা থেকেই যাচ্ছে। তো এই আশঙ্কার জায়গা থেকেই এই সমস্ত আইনজীবীরা বিচারপতিদেরকে আক্রমণ করছেন,
এটা খুবই দুর্ভাগ্যের, খুবই দুঃখের। তার পাশাপাশি দুঃখের যে এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে আজকে এত ছেলেমেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে, এসএসসি পরীক্ষাটিও হচ্ছে না। তো বন্ধুরা, দেখা যাক আগামী 27 তারিখে কি হয়, কারণ হিয়ারিংটাও কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে রয়েছে। এখন কি হয় সেটা আমাদের সকলেই আমরা অপেক্ষায় থাকব। তো বন্ধুরা, এখনকার জন্য এটুকুই রাখছি ভিডিওটি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।